বাংলাদেশের ক্রিকেট ইতিহাস এর আগে অনেক আন্দোলন দেখেছে, ক্রিকেটারদের আন্দোলন দেখেছে, সংগঠকদের বৈচারিতা দেখেছে। সব কিছু মিলে কখনোই মাঠ থেকে ক্রিকেট বন্ধ হয়ে গেছে তেমনটা মনে হয় দেখেনি। একটু মনে করে দিতে চাই সাকিব আল হাসানের কথা, একটু মনে করে দিতে চাই তামিম ইকবালের কথা। তারাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিলেন, তবে সেটা ক্রিকেট বন্ধ করে নয়। তারা তাদের যৌক্তিক দাবিটা আদায় করার জন্য বিভিন্ন ধরনের শর্ত রেখেছিলেন, সেগুলো আদায় করার জন্য যা যা করা দরকার সেগুলো করেছিলেন। আবারও বলছি, সেটা ক্রিকেট বন্ধ করে নয়। গত কয়েকদিনে বাংলাদেশের ক্রিকেটে যা যা হয়েছে, একজন বোর্ড পরিচালক ক্রিকেটারদেরকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছেন, তার জের ধরে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেটকে বয়কট করেছেন। তারপর আবারও বৈঠক হয়েছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বোঝানো হয়েছে বিসিবির তরফ থেকে, সেই বোর্ড কর্মকর্তাকে শোকজ দেওয়া হয়েছে। ক্রিকেটাররা আবারও মাঠে ফিরেছেন। আমার সাথে আছেন আমার দুই সহকর্মী মাহবুব রিমন এবং রেদওয়ান শাওন। এই পুরো বিষয়টা এই 2-3 দিন ধরে আমরা তিনজনই কভার করছিলাম মাঠ থেকে, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে একটু কথা বলতে চাইব। প্রথমেই মাহবুব রিমনের কাছে জানতে চাইব, সিনিয়র রিপোর্টার রিমন, আপনি তো অনেক বছর ধরে সাংবাদিকতা করেছেন। ক্রিকেটারদের সাথে যা হলো বা এই যে ঘটনা, সেখানে আসলে এরকম ঘটনা আপনার এর আগে বাংলাদেশের ক্রিকেটে হয়েছে আপনার মনে পড়ে? না, বিপিএলে তো আসলে কখনোই হয়নি, সেটা বিপিএলের ইতিহাস বলে হয়। একটা ম্যাচে বিপিএলের 30 মিনিট ডিলে হয়েছিল, কিন্তু ম্যাচ বর্জনের মতো কখনোই এমন কোনো ঘটনা ঘটেনি। ইভেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসলে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটাও আসলে তর্কের দাবি রাখে। রেদওয়ান শাওনের কাছে আমি একটা জানতে চাইবো, এই যে বোর্ডের সাথে ক্রিকেটারদের কনফ্লিক্ট, ক্রিকেটাররা ম্যাচ বয়কট করলো, বোর্ড তারপর তাদেরকে মানালো, মানে দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা লেগেছিল। ক্রিকেট বোর্ড বা ক্রিকেটাররা কারা মানে লসে পড়লো আর কারা লাভে পড়লো? মূলত দিন শেষে আসলে লাভবান কারা হলো আর লসটা কাদের হলো? ধন্যবাদ মামুন। আমার মনে হয় দিন শেষে আসলে ক্ষতিটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বলতে পারি, ফ্র্যাঞ্চাইজি লিগ, যেটা আসলে সবসময় বিদেশি তারকাদের নিয়ে ভর্তি থাকে, ভরা থাকে। সেই লিগটাতে যখন প্রতিবার এভাবে বিতর্কিত নানা কর্মকাণ্ড হয়, দিন শেষে আমাদের দেশের ক্রিকেটটাই হেরে যায়। অন্যদিকে আমি যদি বোর্ড এবং ক্রিকেটারদের কথা বলি, দুজনের দুটো পক্ষ এবং দুই পক্ষের মধ্যে যে কথার চালাচালি, এই চালাচালিতে কিন্তু শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের ক্ষতিটাই হয়েছে বলে আমার মনে হয়। দর্শকরা মাঠে এসেছিলেন, গতকালকে দুইটা ম্যাচ বিপিএল হয়েছে, সেই ম্যাচে দর্শকরা মাঠে ছুটে এসেছিলেন, কিন্তু তারা ম্যাচ না দেখে আসলে ফিরতে হয়েছে এবং এখানে মারামারিও হয়েছে। আমি যদি মাহমুদুর আপনার কাছে জানতে চাই যে এই যে দর্শকরা মাঠে আসেন, এই যে ক্রিকেট খেলাটা দেখেন, এই দর্শকদের জন্যই তো ক্রিকেট, নাকি ক্রিকেটটা দর্শকদের জন্য? এমন ক্রিকেটাররা বারবার একটা কথা বলেন যে তারা হচ্ছে সবচাইতে বড় স্টেক হোল্ডার। ব্যক্তিগতভাবে আমি সেটা বিশ্বাস করি না। বাংলাদেশের ক্রিকেটের এই জায়গায় আসার পেছনে যতটুকু গেল, টেস্ট স্ট্যাটাসের পরে গেল 2.5 দশকে অর্জন হয়েছে, সবচাইতে বড় স্টেক হোল্ডার যদি কথা বলেন এই দর্শকরা। আপনি নিশ্চয়ই জানেন যে ফুটবলটা একসময় বাংলাদেশের খুব জনপ্রিয় খেলা ছিল, কিন্তু ফুটবলটা একটা পর্যায়ে এসেছে, মাঠে যতখানি খেলা হয়েছে মাঠের বাইরে তার চাইতে বেশি খেলা হয়েছে, যে কারণে বর্তমানে ক্রিকেটেও ঠিক একই অবস্থা। মাঠে যতখানি খেলা হয় মাঠের বাইরে তার চাইতে অনেক বেশি খেলা হয়। ফুটবল থেকে কিন্তু দর্শকরা একটা সময় পর্যন্ত মুখ ফিরে নিয়েছিল। হ্যাঁ, সাম্প্রতিক সময় হামজা, শমিদ, ফাহমিদুল আসার পরে আবারও দর্শকরা মাঠে এসেছেন, কিন্তু এভাবে যদি চলতে থাকে আমার মনে হয় অদূর ভবিষ্যতে ক্রিকেটে কিন্তু আপনার বলার মতো তেমন কোনো পারফরমেন্স নেই। ক্রিকেটারও সেটা স্বীকার করেছেন। আমার মনে হয় এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে হয়তো বা ক্রিকেটাররাও ক্রিকেট থেকে মুখ ফিরে নেবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের যখন দিনের দ্বিতীয় ম্যাচটা হচ্ছিল ঢাকাতে, অর্থাৎ সিলেট এবং রাজশাহীর মধ্যে যে ম্যাচটা, মেহেদী হাসান মিরাজ, তিনি সিলেট টাইটান্সের ক্যাপ্টেন। মিরাজ যখন মাঠে নেমেছেন পুরো দর্শক তাকে বু দিচ্ছিল। মিরাজদের কিন্তু আমরা সবসময় সম্মান করে, সব দর্শকরা মাথায় তুলে রাখে। যখন আসলে এভাবে ক্রিকেটার এবং সমর্থকরা যখন মুখোমুখি অবস্থানে চলে যায়, দেশে ক্রিকেটের জন্য সেটা কখনোই আসলে ভালো কোনো বার্তা দেয় না। অথচ এই মিরাজকেই তো বাংলাদেশের সমর্থকরা একসময় সাকিব আল হাসানের সাথে তুলনা করতো, এবং বাংলাদেশের এখন দলের মধ্যে যারা সিনিয়র আছেন, যারা বাংলাদেশ দলটাকে নেতৃত্ব দেবেন, তাদের মধ্যে মিরাজ ওয়ান অফ দ্য, মানে সে অন্যতম একজন যাকে আমরা ভবিষ্যতের অধিনায়ক, সব ফর্মের অধিনায়ক ভাবছিলাম। এই পরিস্থিতি কেন? আসলে এর দায়টা কার? মিরাজরা আসলে যেভাবে ক্রিকেটটা খেলে এসেছেন, এতদিন দেশের মানুষের ভালোবাসাটা পেয়েছেন, কিন্তু মানে গেল কিছুদিনে যদি আমরা কথা বলি, ফেসবুকের ওপর মানে আমরা যদি লক্ষ্যটা রাখি, ফেসবুকে কিন্তু ভারত বিদ্বেষী একটা আমি এটাকে কি বলতে ইভেন্ট বলতে পারি, ভারত বিদেশে একটা ইভেন্ট চলতেছে। যেহেতু মুস্তাফিজুর রহমানের সাথে ভারত যেটা করেছে, এটা নেক্কারজনক এবং দেশের ক্রিকেট না, শুধু বিশ্ব ক্রিকেটে এটা বেশ সমালোচিত হয়েছে। তারপরে আসলে ভারতের প্রতি বাংলাদেশ ক্রিকেট ভক্তদের একটা আসলে আলাদাভাবেই কিন্তু বলতে পারি ঘৃণার জন্ম হয়েছে। এরপরে নাজমুল ইসলাম যাকে নিয়ে কথা হচ্ছিল, তিনি যখন আসলে এ নিয়ে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের স্ট্যান্ডটাকে রেখেছেন, সেখানে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসাটা পেয়েছেন।
তারপরে ওই ব্যক্তিটার একটা কমেন্টের ওপরে যখন ক্রিকেটাররা তার বিরোধে চলে গিয়েছে, বিপরীত সাইডে চলে গিয়েছে, এটা দেশের মানুষ আসলে ঠিকভাবে নেয়নি। কারণ তাদের কাছে সুপার হিরো কিন্তু এম নাজমুল ইসলাম, কারণ তিনি ভারতের এগেনস্টে একটা মানে এগেনস্ট একটা স্ট্যান্ড নিয়েছেন, কোনোভাবে বাংলাদেশ খেলতে যাবে না। এই মানুষটার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসাটা তাই একটু বেশি, এবং মিরাজরা যেহেতু তার এগেনস্টে দাঁড়িয়েছে, সেখানে বাংলাদেশের মানুষ মিরাজদের এগেনস্টে চলে গিয়েছে, এবং আমরা যেটা দেখলাম আজকে মিরাজকে বু দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় অন্যতম একটা কারণ ফেসবুকের ইনফ্লুয়েন্স। রেদন শাওন যেটা বললো সেটা নিয়ে একটু মাহবুব রিমনের সাথে কথা বলতে চাই। কোয়াব যারা সামনে থেকে ক্রিকেটারদের যে আন্দোলন ছিল বা ক্রিকেটাররা যে ম্যাচ বয়কট করেছে, বিপিএল বয়কট করেছে, সেখানে কোয়াবের বড় ভূমিকা ছিল। মোহাম্মদ মিঠুন, তিনি কোয়াবের প্রেসিডেন্ট, তিনি সামনেই নেতৃত্বে ছিলেন। জাতীয় দলের ক্রিকেটারদেরকে আমরা দেখেছি। একটা বিষয় একটু জানতে চাই, কোয়াব যখন থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনের খেলাতে অনেক ক্লাব আসতে চায়নি, বা খেলা যখন মাঠে গড়াচ্ছিল না, অনেক ক্রিকেটার বঞ্চিত হচ্ছিল, হাজার ক্রিকেটার বঞ্চিত হচ্ছিল, তখন আসলে কোয়াবের ভূমিকাটা কেমন ছিল? দেখেন, কোয়াব কিন্তু সবসময় খেলার পক্ষে ছিল, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কোয়াব কিন্তু খেলার পক্ষে ছিল। তবে আপনি যে স্ট্যান্ডটার কথা বলতে পারেন, যে এই ইস্যুতে কোয়াব যেভাবে স্ট্রংলি স্ট্যান্ডটা নিয়েছে, সেই ইস্যুতে তারা সেইভাবে হয়তো স্ট্রংলি স্ট্যান্ডটা নেয়নি। বাংলাদেশের ক্লাব রাজনীতি, আপনি কোনোভাবে আসলে যে ক্লাবগুলো খেলতে চায়নি প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, কিংবা আমরা এখনও জানি না প্রিমিয়ার লিগটা হবে কিনা, কিন্তু কোয়াব কিন্তু বরাবরই বলেছে তারা খেলার পক্ষে ছিল। এই শুধু আসলে তামিম ইকবালকে একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ যখন অনেকগুলো ক্লাব তারা এই খেলার বিপক্ষে ছিল, তখন তামিম ইকবাল কিন্তু নিজেই খেলার পক্ষে ছিল। এটা নিয়ে যারা ওই বিরোধী ছিল, বিসিবি বিরোধী পক্ষ আমরা যাকে বলি, যদিও আমরা তারা সেই নামে তাদেরকে বলতে চাই না, আমিও সেটাই বলতে চাই না, তারা খেলার বিপক্ষে থাকলেও তামিম ইকবাল কিন্তু খেলার পক্ষে স্ট্যান্ড নিয়েছে। দেখেন, খেলা মাঠে গড়ালেই কিন্তু ক্রিকেটারদের আমরা বলি যে রুজি, সেই রুজিটা তাদের আসলে সেভাবে হবে। কোয়াব খেলার পক্ষেই ছিল। হ্যাঁ, তবে আপনি এটা বলতে পারেন যে এই ইস্যুতে যেভাবে স্ট্রংলি তারা স্ট্যান্ডটা নিয়েছে, ওই ইস্যুতে অর্থাৎ প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কিংবা তৃতীয় বিভাগে সেভাবে স্ট্রংলি স্ট্যান্ডটা তারা নেয়নি। আপনি যেটা বলছেন যে কোয়াব এই বিষয়ে যেভাবে স্ট্যান্ড নিয়েছে, সেভাবে ওই বিষয়ে স্ট্যান্ড নেয়নি, মানে যখন অন্য ক্রিকেটারদের বিষয় এসেছে তখন নেয়নি। কেন নেয়নি, কি মনে হচ্ছে, কারণটা কি? আমার সাথে মিথুনের যেটা কথা হয়েছে, মোহাম্মদ মিথুনের, যার কথা নিয়ে আমরা কথা বলছি, তার সাথে আমার আপনি দেখেছেন আমি সিলেটে তার আলাদাভাবে ইন্টারভিউ নিয়েছি, তাকে জিজ্ঞেস করেছিলাম তামিম ইকবালই কি আসলে তামিম ইকবাল ইস্যুর কারণেই কি এটা এসেছে কিনা, তামিমকে ভারতীয় দালাল, যে আমি ওয়ার্ডটা আসলে ইউজ করাটাও ঠিক না, যেটা এম নাজমুল ইসলাম তার স্ট্যাটাসে জানিয়েছিলেন, এটার পরে তামিম নামটা তামিম বলেই কি এমন কিনা। সেখানে তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এটা যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে যদি এ ধরনের ওয়ার্ড ব্যবহার করতো কোনো পরিচালক বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত যে কেউ, আমরা এইভাবেই আন্দোলনটা করতাম। তখন আমি জিজ্ঞেস করতাম তাহলে মুস্তাফিজের সময় আপনারা কেন আসলে সেভাবে আসেননি। সেখানে তিনি কিন্তু বেশ কয়েকবার উত্তর দিয়েছেনও অলরেডি তিনি। তারপরেও তিনি আমাকে জানিয়েছেন মুস্তাফিজ নিজে আসলে বারণ করেছে, এটা নিয়ে যেন বাড়ানো না হয়, কারণ তিনি ভবিষ্যতে আবারও আইপিএলে খেলতে চান, যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, ভারতের সাথে সম্পর্ক যেটা নিয়ে আমাদের টানাপোড়েন চলছে সেগুলো যদি ঠিক হয়ে যায়, ভবিষ্যতের কথা চিন্তা করে মুস্তাফিজ আসলে বাংলাদেশে এই ইস্যুটাকে বড় করতে দিতে চাননি, যে কারণে প্লেয়াররা সেই সময়টাতে আসলে ওভাবে স্ট্যান্ডটা নেননি। আর অন্যদিকে এই যে ইস্যুটা, যেটা আসলে সম্পূর্ণ ক্রিকেটারদেরকে নিয়ে যখন একটা মন্তব্য করেছেন, এটা আসলে সবাই বলেছেন, বিসিবির যিনি পরিচালক ইফতেখার রহমান মিঠু, তিনিও বলেছেন এটা কোনোভাবেই মানার মতো না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এমন একটা কমেন্ট করার পর আমার যেটা মনে হয় প্লেয়ারদের মাঝে ওই বেশ কিছুদিনের যে ক্ষোভটা, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ ঘটেছে এই ইস্যুটাকে কেন্দ্র করে। একই সাথে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, এই যে বহিঃপ্রকাশের কথা বলছেন, গতকালকে যখন এই ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনার মাঝখানে একটা সময় গিয়ে কিন্তু একটা সমাধানের পথ আমরা দেখেছিলাম। বিসিবি ওই পরিচালককে অব্যাহতি দিয়েছে, ক্রিকেটারদেরকে আমরা একটু নরম সুদ দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত সেকেন্ড ম্যাচটা আমরা ভাবছিলাম যে হবে। সেকেন্ড ম্যাচটা যদি কালকে মাঠে গড়াতো তাহলে মনে হয় অনেক কিছুই হতো না, বা রাত পর্যন্ত কালকে যে মিটিং হয়েছে, দর্শকরা যে ভাঙচুর করেছে, অনেক কিছুই হয়তো বা হতো না। কিন্তু সেকেন্ড ম্যাচটা আসলে কেন হয়নি? হ্যাঁ, এখানে আমি একটা ক্রিকেটারদের দায় দেখি, কারণ শেষ পর্যন্ত কি হলো, ক্রিকেটাররা কিন্তু তাকে প্রকাশ্যে মাফ চাওয়ানোর যে ব্যাপারটা সেটাও হলো না, তার পদত্যাগের যে ব্যাপারটা, একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে না গিয়ে তো তাকে হঠাৎ করে পদত্যাগ করানো যায় না। তাই গতকালের যে লাস্ট ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু মাঠে গড়ানো উচিত ছিল। আমরা দেখেছি দর্শকরা কীভাবে সকাল থেকে অপেক্ষা করছিলেন একটা ম্যাচ দেখার জন্য, শেষ পর্যন্ত তারা সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাও আসলে দৃষ্টিকটু ছিল। দর্শকদের কথা চিন্তা করে ক্রিকেটাররা চাইলেই কিন্তু গতকালের যে ম্যাচটা, সেই ম্যাচটা আসলে খেলতে পারতেন। দিন শেষে সেখানে আর কি ক্রিকেটের জয়টা হতো যদি তারা খেলতো। রিমন, আপনার কাছে কোনো ইনসাইট তথ্য আছে কিনা আসলে ওই সময়টায়, পার্টিকুলার সময়টা আসলে কি ঘটছিল? আপনি তো অনেকের সাথে যোগাযোগ রাখেন, বোর্ড পরিচালক, ক্রিকেটার অনেকের সাথে আপনার যোগাযোগ হয়, ওই সময়টাতে আসলে কি ঘটছিল? বোর্ড থেকে এরকম সিদ্ধান্ত আসার পরেও আসলে কি হচ্ছে? অধিকাংশ ক্রিকেটার খেলার পক্ষে ছিল মামুন, অধিকাংশ ক্রিকেটার কিন্তু খেলার পক্ষে ছিল। গতকাল কিন্তু মিথুন একটা কথা বলেছিলেন যে বেশ কিছু খেলোয়াড় খেলার পক্ষে ছিল, কিন্তু আমার কাছে যে তথ্যটা আছে, গতকালকে দ্বিতীয় ম্যাচটা হওয়ার জন্য অধিকাংশ খেলোয়াড়ই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল। বিশেষ করে যে দুটো দল গতকালকের
দ্বিতীয় ম্যাচটা অর্থাৎ রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স তারা কিন্তু নিজেদেরও প্রস্তুতি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনি জানেন যে আমাদের দেশে ক্রিকেটের খেলার চাইতে মানে যে কোনো খেলাধুলা খেলার চাইতে ধুলোটাই বেশি, এবং যে কারণে আসলে পারিপার্শ্বিক অবস্থার কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচটা হয় না। আমি রেদওয়ানের সঙ্গে সম্পূর্ণ একমত। আসলে দ্বিতীয় ম্যাচটা যদি হতো যে এই হ্যাপেনিং সংকটটা এত দূরে যেত না, এবং ক্রিকেটারও কিন্তু খেলতে চেয়েছিল। দেখেন শেষ পর্যন্ত যদি বিপিএলটা বন্ধ হয়ে যেত, বিসিবি কিন্তু তারা বলে দিয়েছিল দ্বিতীয় ম্যাচটা যদি না হয় তারা বিপিএলকে তারা স্থগিত করবে অনির্দিষ্টকালের জন্য। যখন বিসিবির কাছ থেকে এ ধরনের আলটিমেটাম গিয়েছে তখন কিন্তু ক্রিকেটাররা নড়ে চড়ে বসেছে। আমরা দেখেছি 8টা নাগাদ কোয়াবে অনেক বড় একটা বিবৃতি দিয়েছে, তারা বলেছে যে ঠিক আছে আমরা খেলতে রাজি আছি, যেহেতু বিসিবি প্রসেস শুরু করেছে। তবে বিসিবি কিন্তু প্রসেসটা বিকেলের আগেই শুরু করেছে, অর্থাৎ যদি ভুল না করি 3:30 4টা নাগাদ। ওই ম্যাচটা হওয়ার কথা ছিল 6টায়, আপনার হাতে 2.5 ঘন্টার মতো সময় ছিল। দ্বিতীয় ম্যাচটা না হওয়াটা আমার মনে হয় এই যে আপনি দেখেন ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের যে একটা হ্যাপেনিং সংকট এবং একটা দূরত্ব বেড়েছে, সমর্থকদের কাঠগড়ায় ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচটাও যদি হতো আমার মনে হয় না ঠিক এতটা আসলে দূরত্ব থাকতো। ধন্যবাদ আমার দুই সহকর্মী রেদওয়ান এবং মাহবুব রিমনকে। শেষ করতে চাই দুটো কথা বলে। বাংলাদেশের ক্রিকেট যেভাবে আগাচ্ছে, এই ক্রিকেটকে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের এই মানুষগুলো যারা নিখাদ সমর্থক, যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটের জন্য ছুটে আসেন। এই মানুষগুলো যখন ছুটে আসবে না তখন আসলে ক্রিকেট থাকবে না, শুধু ক্রিকেট না, কোনো খেলায় থাকবে না। আপনি ভাবুন একটা খালি গ্যালারিতে আপনি মাঠে খেলছেন, আপনার কাছে সেই খেলাটাকে খেলা মনে হবে না, সেই খেলায় কোনো প্রাণ থাকবে না। বিসিবি ক্রিকেটারদের দ্বন্দ্ব, সেখানে কে জিতলো তার থেকে বড় বিষয় হচ্ছে যে সমর্থকরা আছেন তারা হেরে গেছেন, তারা ব্যথিত হয়েছেন। যে পারপাসই সার্ভ করা হোক না যে পক্ষ থেকেই, সেই পারপাসের বাইরে এসে ক্রিকেটটা যেন জয়যুক্ত হয় সেই দিকে খেয়াল রাখা উচিত ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।